আসসালামু আলাইকুম, অপরাহ্নে সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা এসএসসি 2026-এর যশোর বোর্ডের সিকিউ অংশটা সলভ করব। তো ক্লাসটি শুরু করা যাক। প্রথম প্রশ্নে বলছে একটি স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের 40 ঘরের মান প্রধান স্কেলের 39 ঘরের মানের সমান। স্কেলটির সাহায্যে একটি বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 8 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার পাওয়া গেল। পরিমাপের আপেক্ষিক ত্রুটি 5%। আচ্ছা, গ নম্বর প্রশ্ন বলছে স্কেলটির ভার্নিয়ার ধ্রুবকের মান নির্ণয় করো। তো এই ভিডিওতে আমরা জাস্ট ম্যাথমেটিক্যাল টার্মগুলো সলভ করব। তো ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে? প্রধান স্কেলের এক ঘরের মান এবং ভার্নিয়ার স্কেলের এক ঘরের মানের যে পার্থক্য, এই পার্থক্যটাকেই বলা হয়েছে ভার্নিয়ার ধ্রুবক। তো আমরা জানি প্রধান স্কেলের এক ঘরের মান, জেনারেলি প্রধান স্কেলের এক ঘরের মান হয় হচ্ছে তোমার 1 মিলিমিটার করে হয়ে থাকে। তো এখন চিন্তা করি যে ভার্নিয়ার স্কেলে এক ঘরের মান কত। তো এখানে বলছে কি প্রধান স্কেলের 39 ঘর ভার্নিয়ার স্কেলের 40 ঘরের সমান। তো আমি এভাবে বলতে পারি ভার্নিয়ার স্কেলের 40 ঘর প্রধান স্কেলের 39 ঘরের সমান। তাহলে ভার্নিয়ার স্কেলের এক ঘর প্রধান স্কেলের কতটুকুর ঘর সমান? 39/40 ঘরের সমান। তাহলে এইটা হচ্ছে মানে ভার্নিয়ার স্কেলের এক ঘর প্রধান স্কেলের এতটুকুর সমান। তাহলে আমি যদি বলি ভার্নিয়ার স্কেলের এক ঘরের মান কত, তাহলে ভার্নিয়ার স্কেলের এক ঘরের মান কত হবে? 39/40 ইন্টু 1 মিলিমিটার। তাহলে 1 মিলিমিটার। তাহলে এইটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের এক ঘরের মান। তো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি 39/40, তাহলে এইটা আসে হচ্ছে তোমার 0.975। তাহলে প্রধান স্কেলের এক ঘরের মান হচ্ছে তোমার 1 মিলিমিটার, আর ভার্নিয়ার স্কেলের এক ঘরের মান হচ্ছে তোমার 0.975 মিলিমিটার। তো আমরা যদি ভার্নিয়ার ধ্রুবক বা ভার্নিয়ার কনস্ট্যান্টটা বের করি, তাহলে এটা হবে হচ্ছে 1 মাইনাস 0.975 মিলিমিটার। তাহলে আমাদের উত্তর আসতে হচ্ছে 1 মাইনাস 0.975, তাহলে 0.025 এটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক, এত মিলিমিটার। পরেরটা বলছে বাক্সটির পরিমাপকৃত আয়তন যথাযথ ছিল কিনা। তো আমরা যদি আয়তন নির্ণয় করে নিই যে বাক্সটির আয়তন কত পাওয়া গেল, সেটা যদি আমরা এখানে নির্ণয় করে রাখি, তো পরিমাপকৃত আয়তন V ইজ ইকুয়াল টু হবে হচ্ছে তোমার 8 ইন্টু 6 ইন্টু 4। তাহলে এইটা আসবে হচ্ছে তোমার 8 ইন্টু 6 ইন্টু 4, তাহলে এটা আসবে তোমার 192 সেন্টিমিটার কিউব। এখন পরিমাপের আপেক্ষিক ত্রুটি হচ্ছে 5%। তো আমি যদি বলি দৈর্ঘ্যের ত্রুটি, তাহলে দৈর্ঘ্যের ত্রুটি কত হবে? লেন্থ বা দৈর্ঘ্যই লিখি, দৈর্ঘ্যের ত্রুটি হবে হচ্ছে তোমার দৈর্ঘ্যের ত্রুটি এটা হবে হচ্ছে তোমার 8 এর 5%, তার মানে 0.05, 8 গুণ 0.05। তাহলে এইটাকে ক্যালকুলেট করলে আসবে তোমার 0.4। আর প্রস্থকে ক্যালকুলেট করলে আসবে 6 এর 5%, মানে 5/100, তাহলে 0.05। তাহলে এইটা আসতেছে 0.3। আর উচ্চতার ত্রুটি, উচ্চতা এটা হবে হচ্ছে তোমার 4 ইন্টু 0.05, তাহলে এইটাকে ক্যালকুলেট করলে আসতেছে 0.2। তাহলে আমরা যদি সবগুলা সর্বোচ্চ নিয়ে হচ্ছে সর্বোচ্চ আয়তনটা বের করি, বা সর্বোচ্চ কত আয়তন হইতে পারে সেই ম্যাক্সিমাম আয়তনটা আমরা বের করি, ম্যাক্সিমাম ভলিউম, এটা হবে হচ্ছে তোমার 8 প্লাস 0.4 ইন্টু 6 প্লাস 0.3 ইন্টু 4 প্লাস 0.2। তাহলে এইটাকে ক্যালকুলেট করলে তোমার আয়তন আসতেছে 222.264 সেন্টিমিটার কিউব। মানে এই বস্তুটার আয়তন সর্বোচ্চ এইটা হইতে পারে যদি 5% ত্রুটি হয়, তার মানে বড়টাও হইতে পারে কমটাও হইতে পারে, সর্বোচ্চ আয়তন হচ্ছে এত। আর আমরা যদি সর্বনিম্ন আয়তনটা টেস্ট করি, সর্বনিম্ন আয়তন হইতে পারে হচ্ছে তোমার 8 মাইনাস 0.4, তারপর হচ্ছে 6 মাইনাস 0.3, এরপর হচ্ছে 4 মাইনাস 0.2। তাহলে এইটাকে ক্যালকুলেট করলে আসতেছে তোমার 161.728 সেন্টিমিটার কিউব।
তাহলে আমরা যদি আয়তনের চূড়ান্ত ত্রুটিটা নির্ণয় করি, মানে সর্বোচ্চ কত ত্রুটি পসিবল, এই দুটার ডিফারেন্স নেই, তাহলে হচ্ছে চূড়ান্ত ত্রুটি আসবে হচ্ছে তোমার 222 মাইনাস, মানে 222 পয়েন্ট সামথিং মাইনাস 161 পয়েন্ট, এটা 728, তাহলে এটা আসবে হচ্ছে তোমার চূড়ান্ত ত্রুটি আসবে হচ্ছে তোমার 60.536 এটা। আর যদি এটাকে আমরা আপেক্ষিকে কনভার্ট করি, মানে পার্সেন্টেজে কনভার্ট করি, তাহলে এটা হবে হচ্ছে তোমার এত কত এর, এটা হচ্ছে তোমার 192 ইন্টু 100%, তাহলে এইটাকে ক্যালকুলেট করলে আসবে হচ্ছে 31.52%। তাহলে এইটা হচ্ছে তোমার ঘ নম্বরের উত্তর। আর তো উত্তর হচ্ছে যে আয়তন যথাযথ কি না, তো পরিমাপকৃত আয়তন যথাযথ না, পরিমাপকৃত আয়তন হবে এত পার্সেন্ট ভুল হওয়া সম্ভব। তো এইটা প্রথমটা ছিল। এরপর এটা বলছে শুভ ও নিষাদ দুই ভাই স্কুলে যাওয়ার উদ্দেশ্যে সাইকেলে করে রওনা দিল। যাত্রাপথে শুভ 10 মিটার পার সেকেন্ড সমবেগে এবং নিষাদ 2 মিটার পার সেকেন্ড, আচ্ছা এটা মিটার পার সেকেন্ড ইনভার্স হবে, মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে, সরি মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে, ত্বরণ একক মিটার পার সেকেন্ড স্কোয়ার, সমত্বরণে চলছে। তো প্রথম প্রশ্নে আমাকে বলছে নিষাদের নবম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তাহলে আমরা যদি নবম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ডিরেক্টলি একটা সূত্রের সাহায্যে করি, তাহলে সেই সূত্রটা হচ্ছে STH, মানে নির্দিষ্ট যে কোনো তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস অন। এটা দিয়ে তুমি জেনারেলি করতে পারো, তাহলে আদিবেগ বলে দেয়নি, মানে আদিবেগ 0 ধরে নাও, প্লাস হাফ ইন্টু কত সেকেন্ড, তাহলে 2 ইন্টু নবম সেকেন্ড মানে 9 মাইনাস অন, সরি ইউ প্লাস হাফ এ, সরি এখানে একটা এ হবে, হাফ এ ইন্টু 2t মাইনাস অন, আর এর মান হচ্ছে এখানে আবার 2, মানে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে যাচ্ছে। তাহলে 2 কাটা 9 দুগুণে 18 মাইনাস 1 মানে 17 মিটার। তাহলে নবম সেকেন্ডে সে 17 মিটার দূরত্ব অতিক্রম করে। তুমি এইভাবে করতে পারো, অথবা তুমি একটা কাজ করতে পারো, 9 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে পারো, 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে পারো। এরপর হচ্ছে দুটা বিয়োগ করে দিলে নবম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব তুমি পেয়ে যাবে। আচ্ছা, এরপর আসি ঘ নম্বর। ঘ নম্বরটা সুন্দর একটা ম্যাথ। এরপর বলছে নিষাদ 20 মিটার পেছন থেকে উল্লেখিত ত্বরণে যাত্রা শুরু করলে তবে তাদের বিদ্যালয়ে পৌঁছানোর সময় গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো এটা হচ্ছে এরকম, মনে করো হচ্ছে নিষাদ এই যে একটা রাস্তা, এই রাস্তা থেকে একজন হচ্ছে সামনে থেকে রওনা দিছে আর একজন পিছন থেকে, তো দুইজন হচ্ছে এখানে পৌঁছাবে, এটা হচ্ছে তাদের স্কুল। তো এখানে কি বলছে, নিষাদ 20 মিটার পেছন থেকে, তার মানে এইখানে হচ্ছে নিষাদ আছে, এখানে নিষাদ আছে, আর এইখানে হচ্ছে তোমার কে আছে, শান্ত আছে, তার সরি শুভ আছে, তাহলে এইটা হচ্ছে শুভ আর এটা হচ্ছে নিষাদ। এই দূরত্বটা হচ্ছে তোমার কত, 20 মিটার। তারা দুইজনে হচ্ছে এই যে স্কুল, এই স্কুলে তারা পৌঁছাবে, এই স্কুলে পৌঁছাবে, তারা দুইজনই এদিকে যাবে। তাহলে বলছে তারা, আচ্ছা এখানে কোন সময় রওনা দিছে বলে দেয় নাই, তো আমরা ধরে নিই একই সময় রওনা দিয়ে একই সময়ে পৌঁছাইছে। তো নিষাদ যত সময়ে অতিক্রম করছে, শুভ তত সময়ে অতিক্রম করছে। এই ইনফরমেশনগুলো এখানে একটু মিসিং আছে, ক্লিয়ার না, বাট এটা ছাড়া ম্যাথ এটা করা যাবে না। সো আমরা ধরে নিই দুজন একই সাথে রওনা দিছে এবং একই সময়ে পৌঁছাইছে। তাহলে আমি কি বলতে পারি, শুভর অতিক্রান্ত সরণ, শুভ দেখো সমবেগে গেছে, তাহলে শুভর অতিক্রান্ত সরণ মনে করো এটা হচ্ছে এক্স, শুভর অতিক্রান্ত সরণ হচ্ছে এক্স, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি হবে, ভিটি। আর যদি বলি হচ্ছে নিষাদের অতিক্রান্ত সরণ, নিষাদের অতিক্রান্ত সরণ কত হবে, এস ইজ ইকুয়াল টু, মানে এইখান থেকে স্কুলের সরণ, এস ইজ ইকুয়াল টু কী হবে, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, নিষাদ যেহেতু ত্বরণে যাচ্ছে। এবার দেখো নিষাদের যে সরণ, নিষাদ মানে কি, এই পজিশন থেকে এই পজিশনে পৌঁছেছে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এখান থেকে এইটুকের দৈর্ঘ্য প্লাস এই শুভ থেকে স্কুলের দৈর্ঘ্য, তার মানে এই টোটাল দূরত্বটাকে আমরা এইভাবে বলতে পারি 20 প্লাস এক্স ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এইটাকে যদি আমরা ক্যালকুলেট করি, তোমার 20 প্লাস এক্সের মানে আমরা কি জানি, ভিটি ইজ ইকুয়াল টু আদিবেগ নিষাদের আগে আদিবেগ 0, তাহলে এটা 0 প্লাস হাফ ইন্টু 2 ইন্টু টি স্কোয়ার। তাহলে 20 প্লাস শুভ হচ্ছে কত বেগে যাচ্ছে, শুভ হচ্ছে তোমার 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, তার মানে 10t প্লাস সরি মাইনাস টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, এটা কাটাকাটি করছে, টিকে পাশে আনছি। তো এইটাকে যদি তুমি ক্যালকুলেট করো, তোমার ক্যালকুলেট করার পরে টি এর একটা মান আসবে, সেই মানটা হচ্ছে তোমার টি ইজ ইকুয়াল টু 11.7 অন সেকেন্ড, এটা হচ্ছে তোমার উত্তর। তাহলে শুভ এবং নিষাদ
রওনা দিলে তারা 11.71 সেকেন্ড পরে স্কুলে পৌঁছাবে। তো এটা ইনফরমেশন মিসিং হচ্ছে যে তোমার এখানে বলে দেয় নাই যে একই সময়ে পৌঁছাবে। সো আমরা এখানে ধরে নিছি যে তারা একই সময়ে স্কুলে পৌঁছাবে। এরপরটা বলছে 150 কেজি ভরের একটি স্যাটেলাইট পৃথিবী থেকে পৃষ্ঠ থেকে এত কিলোমিটার উপরে আবর্তন করছে। তারপরে পৃথিবীর ভর বলে দিছে, ব্যাসার্ধ বলে দিছে, মহাকর্ষ ধ্রুবকের মান বলে দিছে। তো গ নম্বর প্রশ্ন বলছে স্যাটেলাইটে অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করো। তাহলে যদি আমরা করি, ধরি এইটা হচ্ছে তোমার পৃথিবী থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় এই বিন্দুতে অভিকর্ষ ত্বরণ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা জানি পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ নির্ণয় সূত্র G is equal to GM divided by R plus A star whole square। তাহলে এখানে G এর মান 6.67 ইন্টু 10 to the power minus 11 ইন্টু ভর, কার ভর? পৃথিবীর ভর। এখানে পৃথিবীর ভর বলছে তোমার 5.97 ইন্টু 10 to the power 24 ডিভাইডেড বাই আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। পৃথিবীর ব্যাসার্ধ কত বলছে? 6.37 ইন্টু 10 to the power 6 প্লাস এইচ হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা। তাহলে এই উচ্চতা হচ্ছে তোমার 300 কিলোমিটার। তাহলে 300 একে আমরা মিটারে নিব, তাহলে 1000 দ্বারা গুণ করব, 1 2 3, এটা হচ্ছে এইচ এর মান। তো এইটা হচ্ছে তোমার উত্তর। এটা ক্যালকুলেট করলে যা হবে এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে তোমার জি এর উত্তর। এটা গেল। এরপরে ঘ নম্বর প্রশ্নে বলছে কি, ঘ নম্বর প্রশ্নে বলছে স্যাটেলাইট ও পৃথিবীতে যদি কি পরিমাণ চার্জ রাখলে স্যাটেলাইটটি তার কক্ষপথ থেকে ছুটে বের হয়ে যাবে। তো আমরা একটু দেখি, মনে করি এইটা হচ্ছে আমার পৃথিবীকে কেন্দ্র করে এইখানে একটা স্যাটেলাইট আছে। আমরা যদি একটু স্যাটেলাইটটা দেখি, এইটা হচ্ছে তোমার সেই স্যাটেলাইট। মনে করো এই স্যাটেলাইটটা হচ্ছে পৃথিবীকে কেন্দ্র করে এইভাবে আবর্তন করতেছে, এইভাবে ঘুরতেছে। ওকে, বলছে স্যাটেলাইট ও পৃথিবীতে কি পরিমাণ চার্জ রাখলে স্যাটেলাইটটি তার কক্ষপথ থেকে ছুটে বের হয়ে যাবে, মানে ওইদিকে চলে যাবে। এখন দেখো, ধরি পৃথিবীর ভর হচ্ছে এম আর স্যাটেলাইটের ভর হচ্ছে ছোট হাতের এম। এবার দেখো, আমরা নিউটনের সূত্র থেকে জানি মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। তো এটা দেখো নিজের দিকে কিন্তু আকর্ষণ করতেছে। এই আকর্ষণ বলের কারণে, এটা কেন্দ্রমুখী বলের কারণে ঘুরতেছে। সেই আকর্ষণটা বলটা হচ্ছে মনে করো এফ জি, মানে কুলম ফোর্স। এবার দেখো, তুমি যদি এইখানে একটা আধান রাখো, পৃথিবীতে একটা আধান রাখো, আর এই স্যাটেলাইটেও যদি সেম মানে একটা সমধর্মী আধান রাখো, আমরা কি জানি সমধর্মী আধান পরস্পরকে কি করে? বিকর্ষণ করে। তাহলে এরা পরস্পরে বিকর্ষণ করে এদিকে চলে যাবে, সেটা হচ্ছে কুলম ফোর্স এফসি। এখন দেখো, যদি এফ জি আর এফসি যদি সমান হয়, তাহলে এই মুহূর্তে হচ্ছে সে কক্ষপথ থেকে যাওয়ার উপক্রম হবে। তার মানে আমি বলতে পারি কক্ষপথ থেকে যাওয়ার জন্য আমার কন্ডিশন কি হবে? কক্ষপথ থেকে যাওয়ার কন্ডিশন হবে হচ্ছে তোমার এফ জি ইজ ইকুয়াল টু এফসি। দেখো, আর যদি এফসি একটু বড় হয়ে যায়, তাইলেই হচ্ছে তোমার কক্ষপথ থেকে চলে যাবে, বাইরের দিকে চলে যাবে। আর এইটার জন্য হচ্ছে যাওয়ার উপক্রম হবে, মানে এইটা হচ্ছে একদম এদের মধ্যে কোনো আকর্ষণ বলার ক্রিয়া করবে না। সো আমরা ধরতে পারি হচ্ছে ওইখান থেকে মানে কক্ষপথ থেকে সরানোর জন্য মিনিমাম ফোর্স হচ্ছে তোমার এফসি। এখন আমরা এই এফসির মধ্যে থেকে কিউটাকে নির্ণয় করব। তো আমরা এই পাশে এফসি লিখি, এফসি ইজ ইকুয়াল টু এফ জি। তাহলে এফসি কি জানি? কুলম ফোর্স কি ছিল তোমাদের? কে ইন্টু কিউ1 কিউ2। তাহলে আমরা দুইটাকেই কিউ ধরছি, তাহলে কিউ1 কিউ2 মানে কি? কিউ স্কোয়ার ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্বের স্কোয়ার। মধ্যবর্তী দূরত্ব মানে হচ্ছে স্যাটেলাইট থেকে এর কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত দূরত্ব। তাহলে স্যাটেলাইটের কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত দূরত্ব কত আছে? আর প্লাস এইচ তার হোল স্কোয়ার। তাহলে এফসি ইজ ইকুয়াল টু 1/4 কিউ1 কিউ2 ডিভাইডেড বাই আর স্কোয়ার, মানে মধ্যবর্তী দূরত্বের স্কোয়ার। তো এরপরে হচ্ছে জি ইজ ইকুয়াল টু কি ছিল? জি ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার জি ইন্টু M1 M2 ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্বের স্কোয়ার। আর এখানে মধ্যবর্তী দূরত্ব কত হবে? আর প্লাস এইচ তার স্কোয়ার। তো এইখান থেকে সকল কিছু এটা কাটা যাচ্ছে, এই দূরত্ব কাটা যাচ্ছে। তাহলে হচ্ছে তোমার 9 ইন্টু 10 to the power 9 ইন্টু কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু জি এম, যেখানে এমটা হচ্ছে পৃথিবীর ভর, এই ছোটাতে এমটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের ভর। এগুলা কেজিতে বসাবা, জি এর মান বলে দিছে, মহাকর্ষীয় ধ্রুবক বলে দিছে। এটাকে ওই পাশে নিয়ে ক্যালকুলেট করলে কিউর মান পেয়ে যাবা। তাহলে এই আধানটা মহাকর্ষ এবং পৃথিবীতে কৃত্রিম উপগ্রহ আর পৃথিবীতে এই মানের আধান রাখলে তাহলে হচ্ছে সেই কৃত্রিম উপগ্রহটা কক্ষপথ থেকে বাইরের দিকে চলে যাবে, এত কুলম। এটা আমাদের উত্তর। পরের প্রশ্ন বলছে এ একটা বস্তু, একটা ব্যক্তি, বি একটা ব্যক্তি। আচ্ছা, এই দাগগুলো হচ্ছে প্রশ্নের স্টুডেন্ট দিছে, সো এই দাগগুলো তুমি কনসিডার করো না, এগুলা নাই।
এগুলো হচ্ছে নাই বলে ধরে নাও, ঠিক আছে, এই দাগগুলো নাই। তো তোমাকে বলছে এ ও বি, আচ্ছা এরপরে বলছে এ থেকে এ অবস্থান থেকে শব্দ করায় বি অবস্থানে দাঁড়ানো একজন ব্যক্তি 1.3 সেকেন্ড ও 1.45 সেকেন্ডে দুটি শব্দ শুনতে পায়। তাহলে কি করছে, এ অবস্থা থেকে যখন শব্দ করছে তখন এই ব্যক্তিটা দুইটা শব্দ শুনছে। কি হয়েছে দেখো, শব্দটা যখন যাচ্ছে, এই শব্দটা যখন আমি যদি এখানে একটু কালার দিয়ে দেখাই, মনে করো এই শব্দটা যখন এখানে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, যাওয়ার সময় একে একবার অতিক্রম করছে, তাহলে এর কানের ভিতর যাওয়ার সময় একবার শব্দ গেছে। আবার দেখো যখন এইদিকে গিয়ে প্রতিফলিত হয়ে বা প্রতিধ্বনি হয়ে কি আবার ব্যাক করছে, তাহলে ব্যাক করার সময় একবার শব্দ শুনতে পারছে। তো কি হয়েছে, এইখান থেকে যাওয়ার সময় শব্দ যে শুনছে এটা হচ্ছে 1.3 সেকেন্ড পরে শুনছে, আর ফিরে এসে আবার শুনছে, তাহলে মোট এই যে ফিরে এখানে গিয়ে আবার শুনছে, এটা হচ্ছে তোমার 1.45 সেকেন্ড পরে শব্দ শুনতে পারছে। এটা হচ্ছে এখানে ঘটনা। তো বলছে এ ও বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো, তাহলে এ থেকে বি বিন্দুর দূরত্ব নির্ণয় করতে বলছে। তাহলে দেখো এ থেকে বিতে শব্দ আসতে কত সময় লাগছে, শব্দ আসতে 1.3 সেকেন্ড সময় লাগছে, তাহলে এখান থেকে এখানে আসতে শব্দ সময় লাগে 1.3 সেকেন্ড। তাহলে আমরা যদি, আর এইখানে আমরা শব্দের বেগ জানি, ভি জানি, ভি ইজ ইকুয়াল টু কত বলে দিছে 344 মিটার পার সেকেন্ড, আর এইটা হচ্ছে তোমার এস আর কি। তাহলে এখান থেকে আমরা কি জানি, এস ইজ ইকুয়াল টু ভিটি, তাহলে হচ্ছে তোমার সরি এইটা হচ্ছে তোমার টি, এটা হচ্ছে তোমার টি, কত সময় লাগছে এটা হচ্ছে তোমার টি। তাহলে এস ইজ ইকুয়াল টু ভি, ভি হচ্ছে কত 344 ইন্টু টি, টি এর মান কত 1.3। তো এটাকে ক্যালকুলেট করলে যেটা হবে এত মিটার, এটা উত্তর। এটা হচ্ছে তোমার গ নম্বরের উত্তর। ঘ নম্বরে বলছে বিতে দাঁড়ানো লোকটি শব্দ করার মুহূর্তে 8 মিটার পার সেকেন্ড বেগে প্রতিফলকের দিকে দৌড়ানো শুরু করলে প্রতিধ্বনি শুনতে পাবে কিনা। তো এই ম্যাটটার জন্য আমার মনে হচ্ছে এখানে ইনফরমেশন মিসিং আছে, এটা এই ম্যাটটা করা যাচ্ছে না। নেক্সট, সাফি একটি টেনিস বলকে 41 মিটার উঁচু দালানের ছাদে তোলার জন্য এত বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলো, অভিকর্ষ ত্বরণ এত। তো তোমাকে কি বলছে এখান থেকে, এখান থেকে আমাদের বলছে হচ্ছে যে নিক্ষেপের 2 সেকেন্ড পর বলটির গতিশক্তি নির্ণয় করো। তাহলে গতিশক্তি কি হবে, গ নম্বর যদি সলভ করি, মনে করো এখান থেকে হচ্ছে একটা বল উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, তো নিক্ষেপের 2 সেকেন্ড পরে বলটা মনে করো এইখানে আছে, তাহলে গতিশক্তি কী হবে, গতিশক্তি ইজ ইকুয়াল টু হাফ mv স্কোয়ার। তাহলে আগে আমরা টেস্ট করি এখানে বেগের মান কত, এখানে বেগের মান কত, তাহলে আমরা কি জানি ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। তাহলে এখানে আদিবেগ কত বেগে নিক্ষেপ করছে 28 মাইনাস জি ইন্টু সরি জি এর মান 9.8 ইন্টু টি। তাহলে এটাকে ক্যালকুলেট করলে এখানে বেগের মান আসবে। আর এখন যদি আমরা গতিশক্তি ক্যালকুলেট করি, ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এখন এখানে ভরের মানটা বলে দেয়নি, সো গতিশক্তি তুমি ডিরেক্টলি পাবা না। এখানে কি করবা, এই হাফ আর এই বেগের মানে এই যে এখানে যে মানটা পাইছো ওইটাকে ক্যালকুলেট করলে এখানে একটা মান আসবে, তার সাথে একটা এম থেকে যাবে, এত জুল। তার মানে এখানে এমটা হচ্ছে চলক হিসাবে থেকে যাবে, তুমি বলবে এত জুল। যদি এম এর এক্স্যাক্ট মান বলে দিত তাহলে আমরা এম এর মানে গতিশক্তির এক্স্যাক্ট মান পাইতাম। যেহেতু এখানে ভরের মান বলে দেয়নি, দ্যাটস আমরা গতিশক্তির এক্স্যাক্ট মান পাচ্ছি না। এরপরটা বলছে শফির উদ্দেশ্য সফল হয়েছিল কিনা। শফির উদ্দেশ্য কি ছিল, শফির উদ্দেশ্য হচ্ছে 41 মিটার উঁচু দালানে উঠাবে। তো আমরা উলম্ব দিকে নিক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ উচ্চতার সূত্র কি জানি, এইচ ম্যাক্স ইজ ইকুয়াল টু কি ছিল, ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g। তাহলে ইউ এর মান কত, ইউ এর মান হচ্ছে তোমার 28 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু জি, জি এর মান কত 9.8। তাহলে এইটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এটার মান আসবে হচ্ছে 40 মিটার। তাহলে দেখো সাফি হচ্ছে উঠাইতে চাচ্ছিল 41 মিটার, বাট উঠাইতে পারছে হচ্ছে 40 মিটার, তাহলে কি তার উদ্দেশ্য সফল হয়েছিল, উত্তর হচ্ছে না, সফল হয় নাই, উদ্দেশ্য সফল হয় নাই। 7 নম্বর, এটা হচ্ছে তোমাদের আলোর প্রতিফলন থেকে দিছে। দেখো এখানে হচ্ছে একটা অবতল দর্পণ, অবতল দর্পণে তোমাকে হচ্ছে ইয়া দিয়ে দিছে, বক্রতার ব্যাসার্ধ বলে দিছে হচ্ছে 24 সেন্টিমিটার, আর হচ্ছে আলোক কেন্দ্র থেকে বস্তুর অবস্থান বলে দিছে হচ্ছে 20 সেন্টিমিটার। প্রথম প্রশ্ন বলছে ও এ এর প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করো, তাহলে ও এ এর প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করতে বলছে। তাহলে আমরা যদি এখানে দূরত্বটা নির্ণয় করি কি হবে দেখো, এফ এর মান কত হবে, এফ ইজ ইকুয়াল টু আমরা জানি বক্রতার ব্যাসার্ধের অর্ধেক হচ্ছে প্রধান ফোকাস, তাহলে বক্রতার ব্যাসার্ধ যদি 24 হয় তাহলে এফ এর মান কত হবে 12 সেন্টিমিটার। তাহলে প্রধান মানে ফোকাস দূরত্ব আমরা পেয়ে গেছি। এরপরে হচ্ছে লক্ষ্যবস্তুর অবস্থান, লক্ষ্যবস্তুর অবস্থান কত, দেখো এইখান থেকে পি থেকে ও এর দূরত্ব এটা হচ্ছে তোমার 20
সেন্টিমিটার। তোমাকে বলছে প্রতিবিম্বের দূরত্ব মানে ভি এর মান বের করতে বলছে। তাহলে আমরা কিসের সূত্র কি জানি, আমরা জানি 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f। তো এইখান থেকে ইউ এর মান বসাও 1/20 প্লাস 1/v, ভি এর মান তোমার লাগবে 1/12। তো এটা ক্যালকুলেট করলে ভি এর মান খুব সম্ভবত 30 সেন্টিমিটার আসবে। ক্যালকুলেট করে দেখো, খুব সম্ভবত 30 সেন্টিমিটার আসবে, এটাই উত্তর। এরপরে ঘ নম্বরে কি বলছে, ঘ নম্বরে বলছে যদি ওয়েব বস্তুর বিবর্ধন 1.5 পাওয়া যায় তাহলে লক্ষ্যবস্তুর অবস্থান নির্ণয়ের মাধ্যমে প্রতিবিম্বের অবস্থান ও প্রকৃতি রশ্মিচিত্রে বিশ্লেষণ করো। তার মানে হচ্ছে বিবর্ধনে একটা মান বলে দিছে, সেই মানের জন্য আমরা প্রতিবিম্ব কেমন পাবো, মানে কেমন পাবো আমরা, লক্ষ্যবস্তু কোথায় থাকবে সেইগুলো আমরা বের করব। তো এখানে দেখো আমাদের প্রধান ফোকাস, এই দর্পণের প্রধান ফোকাস হচ্ছে তোমার এফ এর মান কিন্তু হচ্ছে কত, এফ এর মান হচ্ছে তোমার 12 সেন্টিমিটার। তাহলে প্রতিবিম্বটা দিয়ে দিছে, আমরা কি জানি প্রতিবিম্ব এটার কি ছিল মাইনাস ভি ডিভাইডেড বাই ইউ। তো প্রতিবিম্বের মান পজিটিভ নেগেটিভ যে কোনো কিছু হইতে পারে, তাহলে এম ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এম ইজ ইকুয়াল টু ইউ ডিভাইডেড বাই ভি। তো এখান থেকে এম এর মান হচ্ছে তোমার প্লাস মাইনাস 1.5 ইজ ইকুয়াল টু ইউ ডিভাইডেড বাই ভি। তাহলে এখান থেকে তোমার আসতেছে, এটা ভুল লিখছি, ভি ডিভাইডেড বাই ইউ, এটা হবে ভি ডিভাইডেড বাই ইউ, ভি ডিভাইডেড বাই ইউ। তাহলে এইখান থেকে হচ্ছে তোমার হবে ভি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস হচ্ছে 1.5 ইউ। ক্লিয়ার? তো এইটা দিয়ে আমরা হচ্ছে ভি এর ইউ এর একবার পজিটিভ মান নিব, একবার হচ্ছে নেগেটিভ মান নিব। এরপরে হচ্ছে আমরা মানটা ইউ এর মান ক্যালকুলেট করবো আর কি। তো দেখো আমরা কি জানি 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f। তাহলে 1/u রেখে দিলাম প্লাস 1/v, প্লাসটা নিচ্ছি, তাহলে v এর মান কত হবে প্লাস 1.5u। তাহলে প্লাস 1.5u ইজ ইকুয়াল টু 1/f, f এর মান কত 12। তাহলে এইটাকে ক্যালকুলেট করলে তুমি u এর একটা মান পাবা। সিমিলারলি এইখানে যদি আমি বলি 1/u প্লাস ভি এর মান বসাচ্ছি, দেখো 1/v, ভি এর মান কত, আমরা এবার মাইনাসটা নিচ্ছি, তাহলে মাইনাস 1.5u ইজ ইকুয়াল টু 1/f, এফ এর মান কত 12। তাহলে এইবার হচ্ছে তুমি ইউর আর একটা মান পাবা। তার মানে আমরা প্লাস মাইনাস নিলে ইউর দুইটা মান পাবো, ওই দুইটা মানের জন্য হচ্ছে তুমি রশ্মিচিত্র আঁকবা, যেটা তোমার বইতে ডিরেক্টলি আছে। তো এটা আমি আর করে না দিলাম, বাকিটুকু তুমি নিজে করে নিতে পারবে। এরপরটা একদম সহজ, 150 নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংয়ের মুক্ত প্রান্ত এত কেজি ভর ঝুলালে স্প্রিংটি প্রসারিত হয়, অভিকর্ষ ত্বরণ এত। তো গ নম্বর বলছে স্প্রিংয়ের সঞ্চিত শক্তি নির্ণয় করো। তো স্প্রিংয়ের সঞ্চিত শক্তি আমরা জানি ইউ ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, বাট এখানে এক্স এর মান দেওয়া নাই, সো আমরা আগে এক্সটাকে বের করে নিই। আমরা কি জানি এফ ইজ ইকুয়াল টু কে এক্স, তাহলে এক্স ইজ ইকুয়াল টু এখানে হবে হচ্ছে এফ ডিভাইডেড বাই কে, আমি এক্স নির্ণয় করতেছি, এক্স ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই কে। তাহলে দেখো এক্স ইজ ইকুয়াল টু এফ, বলের মান বলে দেয়নি, বাট তুমি একটা স্প্রিংয়ে কি করছো, এই যে একটা স্প্রিংয়ে তুমি একটা বস্তুকে ঝুলাইছো, তো বস্তুকে যখন ঝুলাবা বস্তুটাকে কি পৃথিবী নিজের দিকে টানবে এমজি, এইটাই তো স্প্রিং ফিল করবে। তাহলে স্প্রিংয়ের উপর প্রযুক্ত বল কত, স্প্রিংয়ের উপর প্রযুক্ত বল হচ্ছে তোমার এমজি, আর স্প্রিং ধ্রুবক হচ্ছে কে। তাহলে এইখান থেকে হচ্ছে তুমি এক্স এর একটা মান পাবা। তো আমি যদি এটাকে ক্যালকুলেট করি, মানটাগুলা বসাই, মানগুলা যদি বসাও, এম এর মান হচ্ছে তোমার 1.5, জি এর মান হচ্ছে তোমার 9.8 ডিভাইডেড বাই কে হচ্ছে 150, তাহলে এক্স এর মান আসবে 0.098 মিটার। এবার আসে হচ্ছে সঞ্চিত শক্তি। তো আমরা কি জানি সঞ্চিত শক্তি ইউ ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, তাহলে হাফ কে এর মান হচ্ছে তোমার 150 ইন্টু এক্স, এক্স এর মান কত 0.098 তার স্কোয়ার, তাহলে এইটাকে ক্যালকুলেট করলে আসবে 0.7203 এত জুল, তার মানে স্প্রিংয়ের সঞ্চিত শক্তি এত জুল। এরপর বলছে ভর ঝোলানো অবস্থায় স্প্রিংটি সামান্য প্রসারিত করে ছেড়ে দিলে উৎপন্ন সরল স্পন্দনের দোলনকাল 1 সেকেন্ড হবে কি না গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো আমরা জানি সরল দোলকের ক্ষেত্রে বা শিল্পের হারমোনিক মোশনের ক্ষেত্রে দোলনকাল নির্ণয় সূত্র হচ্ছে তোমার, দোলনকাল নির্ণয় সূত্র হচ্ছে টি ইজ ইকুয়াল টু, আমরা ঘ নম্বর করতেছি, টি ইজ ইকুয়াল টু 2 পাই √m ডিভাইডেড বাই
কে, তাহলে এইখানে বসাইলেই উত্তর হয়ে যাবে 2 ইন্টু 3.1416 ইন্টু রুট ওভার এম, এম এর মান কত কেজি, 1.5 কেজি, 1.5 কেজি ডিভাইডেড বাই কে, কে এর মান কত 150। তাহলে এইটাকে ক্যালকুলেট করলে তোমার আসবে হচ্ছে 0.6283 এত সেকেন্ড। তো তোমাকে বলছে এই স্পন্দনের দোলনকাল 1 সেকেন্ড হবে কিনা, তো আমরা দেখলাম দোলনকাল 1 সেকেন্ড হয় নাই, তার মানে উত্তর হচ্ছে না, 1 সেকেন্ড হবে না। তো এইটাই ছিল হচ্ছে আমাদের সিকিউ অংশ। তো ক্লাসটা কেমন লাগলো, আমরা জাস্ট তোমাদের এই পরীক্ষার ভিতর টাইম ওয়েস্ট না করার জন্য যত দ্রুত সম্ভব সলভ করছি, কোনো ব্যাখ্যা এক্সপ্লেন দিই নেই। এরপর যদি তোমার বুঝতে প্রবলেম হয় কোনোটা আমাকে জানাইতে পারো, আমরা কমেন্ট করলে উত্তর দিয়ে দিব। তো ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।